আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি আজকে। তো গতদিন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছিল যে একটা রিটেইনিং ওয়ালের ক্ষেত্রে প্রথমে আমরা স্ট্যাবিলিটি চেক দিয়েছিলাম, যে ওভারঅল যদি চিন্তা করি যে ওভার টার্নিং মোমেন্টের জন্য বা স্লাইডিংয়ের জন্য এবং হচ্ছিল নিচে বেয়ারিং প্রেশারের জন্য সেটা স্ট্যাবিলিটি চেক করে যে সেটা স্ট্যাবল কিনা সেটা চেক করে আমরা হচ্ছিল আরসিসি ডিজাইনে ঢুকেছিলাম। তো আরসিসি ডিজাইনের প্রথমে হচ্ছিল স্টেম, যেটাকে আমরা বলতেছিলাম যে স্টেম জিনিসটা। তো এই স্টেমের জন্য আমরা ক্যান্টিলিভার ওয়াল ধরে সেটার হচ্ছে হলো নীল রঙের যে রিইনফোর্সমেন্টটা আছে টেনশন সাইডের রিইনফোর্সমেন্ট এটা ডিজাইন করেছিলাম। দেন হচ্ছে হলো হিল যেটাকে আমরা বলতেছি একটা রিটেনিং ওয়ালের জন্য, সেটাতে আমরা ক্যান্টিলিভার অ্যাকশন ধরে সেটা টপ রিইনফোর্সমেন্ট, যেটা টপ বার সেটা রিইনফোর্সমেন্টটা ডিজাইন করেছিলাম। তো আজকে ফাইনালি আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের টোয়ে যে পোর্শনটাকে বলতেছি সেটার ডিজাইনটা আমরা কিভাবে করব সেটা। তো টোয়ে ডিজাইনের ক্ষেত্রে আমরা ফার্স্টেই একটা জিনিস দেখে নেই, মনে করে নেই, সেটা হচ্ছে আমরা নিচের যে প্রেশার ডিস্ট্রিবিউশনটা বের করেছিলাম সেটা আমাদের এখানে কাজে লাগবে। আমি প্রেশার ডিস্ট্রিবিউশনটা একটু ব্যাক থেকে দেখে আসি। প্রেশার ডিস্ট্রিবিউশনটা অনেকটা এরকম ছিল যে টোয়ে সাইডে হচ্ছে হলো 3041 মতো ছিল পিএসএফ, আর এদিকে হচ্ছিল 1092 সামথিং ছিল প্রেশারটা। এই প্রেশারগুলো আমাদের এখন এখানে টোয়ে ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে আমি হচ্ছিল রাউন্ডিং করে ভ্যালুটা আর কি লেখা আছে। সো 3042 আর হচ্ছিল 1093 মতো। তো এই যে ডিস্ট্রিবিউশনটা আছে, ডিস্ট্রিবিউশনটা আমাদের কাজে লাগবে, টার্গেট ক্যালকুলেশন থেকে আসছে। আচ্ছা, এখন আমরা দেখি যে এখানে আসলে ডিজাইন লোড কি কি হবে। সো ডিজাইন লোডের ক্ষেত্রে আমরা দেখি যে উপর থেকে আমাদের এখানে হচ্ছিল কিছুটা সয়েল ছিল, এটার থেকে একটা প্রেশার আসবে। আর এখানে যেটা টোয়ে স্ল্যাব আছে এই টোয়ে স্ল্যাবটার নিজস্ব ইউনিট ওয়েট যেটা আছে বা হচ্ছিল সেলফ ওয়েটটা কাজ করবে, এবং এইটার নিচ থেকে যে প্রেশার আসতেছে সেই প্রেশারটা আমাদের কাজ করবে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে আসলে করব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে প্রায় 3000 পিএসএফ হচ্ছিল নিচ থেকে কাজ করতেছে, আর উপর থেকে কাজ করতে হচ্ছিল 300 পিএসএফ, আর সয়েল থেকে কিছু একটা অংশ আসলে তোমার কাজ করবে। এখন সেফ ডিজাইন করতে গেলে আমাদেরকে আসলে কি করতে হবে সেটা আমরা দেখি। তো সেফ ডিজাইন করতে গেলে আমাদের মেইন প্রেশারটা আসতেছে নিচ থেকে, এবং সেই কারণে আমরা এর আগেও এটা নিয়ে কথা বলছি যে আমাদের টোয়ে যখন ডিজাইন করব আমরা টোয়েটাকে ক্যান্টিলিভার অ্যাকশনটা ধরবো ছিল এইভাবে, যেটা পায়ের পাতার উপরে যেভাবে প্রেশার আসে নিচ থেকে প্রেশার আসে, তার মানে এইটাই হচ্ছে আমার মেইনলি ডিজাইন প্রেশার। আচ্ছা, এখন কথা হচ্ছিল যে এই ডিজাইন প্রেশারটা হচ্ছে হলো নিচ থেকে উপর দিকে যাচ্ছে, আর এখানে এডিশনাল যে জায়গাগুলো আছে ফোর্সের যেটা সোর্স আছে সেটা হচ্ছে হলো সয়েলের একটা ভূমিকা থাকবে এখানে, আর হচ্ছে হলো সেলফ ওয়েট থাকবে হচ্ছে হলো টোয়ে স্ল্যাবটার। তো আমরা আমাদের সেফ ডিজাইনের জন্য যেটা চিন্তা করব, এই সয়েলটাকে আমরা নেগলেক্ট করব, কারণ এই সয়েলটা একদম শুরুতে নাও থাকতে পারে। আমাদের একদিকের সয়েল আছে, এদিকে রোডওয়ে কনস্ট্রাকশনের আগে এখানে সয়েল নাও থাকতে পারে। সো সেই মুহূর্তে যদি এটাকে এই পরিমাণ প্রেশার নিতে হয় তাহলে আমাকে এই জিনিসটাকে নেগলেক্ট করতে হবে, যে এখানে কিছুটা কমায় দিবে আমার লোডটাকে। তো এই সয়েলটাকে আমরা নেগলেক্ট করব। আর এই যে সেলফ ওয়েটটা আছে, সেলফ ওয়েটটা ধরো 300 পিএসএফ, তো এই 300 পিএসএফটাকে আমরা 100% নেগলেক্ট করতে পারবো না, আমরা এটাকে ধরবো যে এটা যেহেতু এখানে ডেড লোড হিসাবে আছে, এটা অবশ্যই তার কিছুটা রিডিউস করবে। এখন কতটুকু রিডিউস করবে সেটা আমরা ডিটেলসে গেলে দেন হচ্ছে আসবো। তো আমাদের জন্য ডিজাইন লোডের যেটা মেইনলি আসবে সেটা হচ্ছে হলো যে সয়েল প্রেশার ফ্রম বটম থেকে যে সয়েল প্রেশার আসতেছে এইটা, আর এইটার সাথে একটা আসে হচ্ছিল সেলফ ওয়েট অফ টোয়ে স্ল্যাব। সো এই দুইটাই হচ্ছে হলো আমাদের জন্য ডিজাইন লোড হিসাবে আসবে।
এই ডিজাইন লোডটা এখন কিভাবে ক্যালকুলেট করে এবং এটার জন্য কি পরিমাণ মোমেন্ট আসে আমাদের সেটাই এখন দেখতে হবে। আচ্ছা, সবাই এই ইনফরমেশনটা কি বুঝতে পারছো যে কিভাবে ডিজাইন লোডের কনসিডারেশনটা আসলো? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে আমাদের এখানে কিভাবে করতে হবে। তো আমরা এই জায়গাটুকুকে ভাগ করে নেই আমাদের সুবিধার জন্য। এই জায়গাটুকুকে ভাগ করে নেই, আবার এই জায়গার প্রেশার ডিস্ট্রিবিউশনটা মূলত কাজে লাগবে। সো প্রেশার ডিস্ট্রিবিউশনটা যদি করি, তো প্রেশার ডিস্ট্রিবিউশনটা আমি একটা রেক্টেঙ্গুলার পার্ট এবং একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্টে ভাগ করে নিলাম, যেহেতু আমাদের আলটিমেটলি ফোর্স লাগে সেটা। তাহলে এইখানে হচ্ছিল 3042 হচ্ছিল প্রেশার। তাহলে এই জায়গার প্রেশারটা কত সেটা আমাকে বের করতে হবে, যেহেতু আমার পুরো ডিস্ট্রিবিউশনটা লাগবে। আমার এইখানের লেন্থ ছিল হচ্ছে 4 ফিট, আর তোমাদের যদি মনে থাকে এই পুরো যে ডাইমেনশনটা ছিল সেটা ছিল 10 ফিট আর 4 ফিট 14 ফিট। মানে এই পুরো জায়গাটার কি হচ্ছিল 14 ফিট। আমি এটা এখন জানতে চাচ্ছি যে এখানে প্রেশারটা কত, কিভাবে বের করব। আমি প্রথমে যেটা ট্রাই করব, এই যে লাইনটা আছে এটার স্লোপটা বের করার জন্য। তার মানে প্রতি ফিটে কতটুকু চেঞ্জ হচ্ছে প্রেশারের সেটা বের করব। তো ফার্স্টে আমি এখানে দেখো লিখছি যে প্রেশার চেঞ্জ পার ফিট। তাহলে পার ফিটে প্রেশার চেঞ্জ কত হবে আমরা যদি বের করতে চাই, তাহলে 3042 মাইনাস হচ্ছিল 1093 ডিভাইডেড হচ্ছিল 14 ফিট জায়গায় এই চেঞ্জটুকু আসছে। তার মানে পুরো জিনিসটা যদি আমি চিন্তা করি, তো সেখান থেকে আমি পার ফিটে কতটুকু চেঞ্জ আসলো সেটা বের করে রাখলাম, কারণ এই ইনফরমেশনটা আমার পরে লাগবে। তো এই প্রেশার চেঞ্জ পার ফিট হচ্ছিল আমাদের 139 কিপ পার ফিট। তার মানে 139 কিপ করে এখানে আসলে প্রেশারটা কমতেছে। আচ্ছা, এখন আমার এই ইনফরমেশনটা ইউজ করে আমি চিন্তা করি যে এখানে আমার কতটুকু লোড আসবে বা কতটুকু প্রেশার আসবে। এখানে হচ্ছে 4 ফিট। তাহলে এই জায়গার প্রেশারটা সবাই একটু বের করো তো ক্যালকুলেটরে, কত আসবে সবার একটু ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবা একটু বলো আমাকে, বলে তারপরে করো। তোমরা কি আমার কথা বুঝতেছো? স্যার বুঝতে পারছি। তাহলে এটার ক্যালকুলেশনটা আমাকে বলো। আমি জানি যে আমার পার ফিটে 139 কিপের মতো, বা সরি এখানে বোধহয় এটা একটু ভুল আছে, এটা পাউন্ড হওয়ার কথা, এটা আমি পরে কারেকশন করে দিব। সো 139 পাউন্ড করে আমার হচ্ছে চেঞ্জ আসবে পার ফিটে। তাহলে এই জায়গাটাতে কতটুকু প্রেশার আসবে সেটা কি বের করা যায়? এটা তো একটা লিনিয়ার রিলেশনশিপ। তাহলে কত আসবে? 3042 মাইনাস এখানে হচ্ছে 4 ফিট, প্রতি ফিটে চেঞ্জ হয় এটা। তাহলে 139.21 ইন্টু হচ্ছে 4। এটা যদি করো তাহলে আমাদের আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2485 মতো। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের প্রেশার, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আরেকটা জিনিস আমাদের ক্যালকুলেট করতে হবে, সেটা হলো যে আমরা জানি যে শেয়ার যেটা আছে শেয়ারটা জেনারেলি ডি ডিস্টেন্স দূরে নিতে হয়। যদি আমি এখানের শেয়ার চিন্তা করি তাহলে সেকশন থেকে ডি ডিস্টেন্সে নিতে হয়। তো আমাদের এখানে 24 ইঞ্চি হচ্ছে আমাদের টোটাল থিকনেস। তাহলে ডি আসবে হচ্ছে 24 মাইনাস 3, আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ধরি সয়েলের ক্ষেত্রে, তার মানে 21 ইঞ্চি। এটা থেকে 21 ইঞ্চি দূরে আরেকটা সেকশন আমাকে চিন্তা করতে হবে, এবং এই সেকশনের এখানে কত প্রেশার সেটাও আমাকে বের করে রাখতে হবে। তাহলে এই প্রেশারটাকে আমি বের করে রাখি, তারপরে ক্যালকুলেশনে যাই। এখন এই প্রেশারটা তোমরা নিজেরা বের করো, বলো, একজন আমাকে বলো যে এই জায়গার প্রেশারটা কত হবে। ফার্স্টে এই ডিস্টেন্সটা বের করে নাও, এই ডিস্টেন্সটা কত হবে? স্যার 2.25 ফিট। আচ্ছা, আমরা একটু সরাসরি ভ্যালুটা না বলে ইটা বলো যে কিভাবে আসলো। 4 ফিট মাইনাস 21 এইটা, তাই তো? সো 4 ফিট মাইনাস হচ্ছে 21 ইঞ্চি, তাহলে এটা আসে কত? 2.25। আচ্ছা, সো আমার এখানে ক্যালকুলেট করা আছে 2.29 সামথিং, যাই হোক
সো 2.25 ফিটের মতো। আচ্ছা, তাহলে এইটা গেল। তাহলে এই জায়গাটার প্রেশারটা এখন বের করো তো কত হয়। এই জায়গার প্রেশারটা বের করো কত হয় বলো, একজন So বলো। 2728. সো So 2728. আচ্ছা, সেটা তো আমি দেখতেছি, কিন্তু আমাকে বলতে 0.78. হবে কিভাবে আসলো। जी sir. Sir, minus 2.25 into 139.1. সো এটা যদি করো আলটিমেটলি প্রায় 2728 মতো আসার কথা। তাহলে এই প্রেশার ডিস্ট্রিবিউশনের আমার হচ্ছে হলো টয় ডিজাইনের সময় 3টা পয়েন্টে আমাকে প্রেশারগুলো জানতে হবে। একটা হচ্ছে হলো একদম এই বেসের এই মানে কি বলবো ফেসের যে পয়েন্টটা, সেটা এখান থেকে যে ডি ডিস্টেন্স আমরা ধরতেছি সেই ডি ডিস্টেন্সের জায়গাটায় এই জিনিসগুলো আমাদেরকে বের করে রাখতে হবে প্রেশার ডিস্ট্রিবিউশনের পয়েন্টে। তো এই প্রেশার ডিস্ট্রিবিউশনটা যখন আমরা জেনে যাব, তারপরে আমরা ক্যালকুলেশনে ঢুকবো। তো ঠিক আছে, আমরা এটা মোটামুটি বুঝে গেলাম যে আমাদের 2485 এবং হচ্ছে হলো 2728 এই পরিমাণ প্রেশার এই পয়েন্টগুলোতে কাজ করবে। এখন আমরা হচ্ছে হলো টোটাল ফোর্সগুলোকে বের করার চেষ্টা করি। তো আমার এইখানে যে শেয়ার ফোর্স কাজ করবে সেইটা আমাকে বের করতে হবে। তো শেয়ার ফোর্সের জন্য ক্রিটিক্যাল সেকশন হচ্ছিল এইটা। সো এটা হচ্ছিল ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার, এবং শেয়ারটা বুঝতেই পারতেছো যে ওয়ান ওয়ে শেয়ার হবে, এটা টু ওয়ে শেয়ার হবে না, কারণ এখানে পাঞ্চিং এর ওরকম কোনো সুযোগ আসলে নাই। তো এখানে আমরা যদি চিন্তা করি যে আমাদের শেয়ারের ভ্যালু বের করব, শেয়ারের ভ্যালু হবে এই যে অংশটা আছে, এই অংশটার নিচ থেকে যে প্রেশার আসতেছে সেই প্রেশার ইন্টু এরিয়া, মাইনাস হবে হচ্ছে হলো এই যে সেলফ ওয়েট কাজ করতেছে, সেলফ ওয়েট যতটুকু কাজ করতেছে 300 পিএসএফ ইন্টু হচ্ছে হলো এরিয়া। এই দুইটা মাইনাস করলে আমি আসলে ভি ইউটা পেয়ে যাব। তো আমরা যেহেতু আরসিসি ডিজাইন করতেছি, আমরা লাস্ট দিনও দেখলাম যে আমরা ফ্যাক্টর লোড ইউজ করব। তো আমরা এখন দেখি যে ভি ইউ অ্যাট ডি ডিস্টেন্স ফ্রম ফেস কিভাবে বের করব। তো যেটা নিচ থেকে কাজ করতেছে এটাকে 1.6 মাল্টিপ্লাই করলাম, 1.6 ইন্টু হচ্ছে হলো এখানে প্রেশার ডিস্ট্রিবিউশনটা এখন একটু দেখো, এখানে 2728 কাজ করতেছে, এখানে হচ্ছে হলো 3042 কাজ করতেছে। তো আমরা যেটা করব যে এই দুইটাকে এভারেজ করে নিব, যে এই দুইটার এভারেজ কত আসলে প্রেশার কাজ করতেছে। 3.042 2.72 এগুলো কিপে চিন্তা করলাম, ডিভাইডেড হচ্ছে হলো 2, তার মানে এভারেজটা নিলাম ইন্টু এখানে ডিস্টেন্সটা হচ্ছে হলো 2.25, এটা হচ্ছিল আমাদের 2.25 ফিট ছিল। সো এটা হচ্ছে হলো নিচ থেকে কতটুকু প্রেশার কাজ করতেছে গেল। যাওয়ার পরে এখন দেখো নিচে প্রেশার, এটা সয়েল প্রেশার না? হ্যাঁ, সয়েলের প্রেশার, এটা সয়েল যে পরিমাণ প্রেশার। তাহলে স্যার এটা তো 1.6 গুণ করলাম কেন? এটা 1.6 3 টাইমস ধরে নেই, তাই না? তোমার কথাটা ক্লিয়ারলি আমি বুঝি নাই, আরেকবার বলবো একটু। আচ্ছা, বললাম যে স্যার এটা তো আমরা প্রেশারটা ধরতেছি, তাই না, নিচ থেকে আসতেছে, তো এটা তো আমরা 1.6 কেন গুণ করে নিলাম? সয়েলের প্রেশারটা তো আমরা আগে ধরে নিই যে 2.5 to 3 টাইমস বেশি। আচ্ছা, কিন্তু জিনিসটা হচ্ছে হলো সয়েলের জন্য ঠিক আছে, সেফটি ফ্যাক্টর ধরছি বেয়ারিং প্রেশারের জন্য, কিন্তু এই প্রেশারটা যেটা ধরতেছি এটা হচ্ছে হলো আরসিসি ডিজাইনের জন্য। আরসিসি ডিজাইনের জন্য যখনই তুমি লাইভ লোড ধরবা তখনই তোমাকে ফ্যাক্টর লোড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এটা আমি বেসিক্যালি শেয়ার বের করতেছি হচ্ছিল আরসিসির জন্য, সেই কারণে হচ্ছিল আমরা 1.6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বোঝার আছে, সেটা একটু দেখো। তো এটা আমরা সবাই মোটামুটি বুঝতে পারবো যে লাইভ লোডের জন্য আমি হচ্ছে হলো 1.6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। দেন দেখো এই যে এখানে 300 পিএসএফ কাজ করতেছে, এই 300 পিএসএফটা আসলে কই থেকে আসছে, এখানে 2 ফিট হচ্ছিল কনক্রিট আছে, সো 2 ফিট হচ্ছিল কনক্রিট, সো 2 ইন্টু 0.153, তাহলে তুমি কি বলবো এটা কেএসএফ এ হচ্ছিল লোডটা পেয়ে যাবা বা 300 পিএসএফ। এইটা ইন্টু হচ্ছিল এখানের এরিয়া হচ্ছে হলো ওই একই 2.25 ফিট, আর পারপেন্ডিকুলার ডিরেকশনে 1 ফিট আছে। এখন এই যে লোডটা আছে, এই ডেড লোডটা,
এই ডেড লোডটা কি তোমার টোটাল লোডটাকে কি কমায় দিচ্ছে না? তোমার ডেড লোডটাকে কমায় দিচ্ছে। সেই কারণে এইখানে যখন তুমি ফ্যাক্টর ইউজ করবা তখন তোমাকে 0.9 ইউজ করতে হবে। তার মানে জিনিসটা হচ্ছিল থিওরিটিক্যালি এরকম যে তুমি টোটাল ডেড লোডটা আসলে মাইনাস করতে পারবা না, তার 90% তুমি মাইনাস করতে পারবা। এটা হচ্ছে হলো এই ডেড লোডের। সো যে কোনো জায়গায় যদি তোমার ডেড লোডকে মাইনাস করতে হয় সেখানে জেনারেলি আমরা 0.9 দিয়ে মাল্টিপ্লাই করি, বাট নর্মালি আমরা ডেড লোডকে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করি। যেহেতু এখানে সে কমে যাচ্ছে, লোড মেইন লোডটাকে সে কমায় দিচ্ছে, তার মানে সে একটা কি বলবো যে রিডাকশন দিচ্ছে, তখন এটাকে 90% ধরতে হয়। তো এই জিনিসগুলো খুবই ছোট ছোট জিনিস, সেগুলো একটু মাথায় রাখবা। যেহেতু লোড কমায় দিচ্ছে এই কারণে হচ্ছিল 0.9, এখানে আবার 1.2 দিয়ে মাল্টিপ্লাই করো না। আচ্ছা, তাহলে আমরা এখানে হচ্ছিল টোটাল নিচ থেকে যে প্রেসার আসতেছে এবং উপর থেকে যে সেলফ ওয়েট আসতেছে এই দুইটাকে মাইনাস করে আমরা পাচ্ছি যে আমাদের 9.7 কিপ পার ফিটের মতো কাজ করতেছে এখানে লোডটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছিল আমাদের জন্য যে অ্যাপ্লাইড লোড বা ডিমান্ড কত আমরা বের করে ফেললাম। নেক্সট আমাদের যেটা কাজ থাকে সবসময় যে ক্যাপাসিটি বের করা, এবং এটা আমরা ওয়ান ওয়ে শেয়ার হিসেবে চিন্তা করতেছি, তার মানে 2π√FC প্রাইম। আচ্ছা, তার মানে 2π√FC প্রাইম হচ্ছিল 3000 ইন্টু আমরা হচ্ছে হলো 1 ফিটের জন্য কাজ করতেছি, সো 12 ইঞ্চি, এটা হচ্ছে হলো বি এর ভ্যালু। আর ডি আমরা অ্যাসিউম করছি হচ্ছিল এখানে যে 24 - 3 21, তার মানে হচ্ছে হলো 21, আর 1000 হচ্ছে হলো কনভার্সনের জন্য। তো এখানে আমাদের আসতেছে প্রায় 20 কিপের মতো। এই 20 কিপ এটা হচ্ছে হলো আমাদের ক্যাপাসিটি। তো ডিমান্ড থেকে ক্যাপাসিটি জেনারেলি বেশি হওয়ার কথা এবং ওইটাই হচ্ছে। সো আমরা হচ্ছে এটাকে ওকে বলতে পারি। তাহলে এটা হচ্ছে শেয়ার চেক করলাম, শেয়ার চেক করলাম যে ক্যাপাসিটি এবং ডিমান্ড। এখন আমার একটা কোশ্চেন আছে, ওটা আমি পড়বো, তার আগে কনফার্ম করো যে তোমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন একটা প্রশ্ন তোমাদের কাছে আছে যে আমি যখন টয় ডিজাইন করতেছি আমি শেয়ারের চেক দিছি, কিন্তু আমি একটু ব্যাকে যদি যাই, যখন হিল ডিজাইন করছিলাম তখন কি শেয়ার চেক দিছিলাম? কেন দেই নাই? এটাতে টেনশন আসতেছে বলে নাকি? ও, টেনশনের সাথে কি রিলেশন আছে শেয়ার চেকের? ওরকম সম্পর্ক নাই। তো জেনারেলি যেটা আমি তোমাদেরকে রিপিটেডলি বোঝাচ্ছি যে প্রেশার ডিস্ট্রিবিউশনটা একটু ভালো করে বুঝো। এখানে প্রেশার আসলে অনেক বেশি, ঠিক আছে? এখানে প্রেশারটা যেহেতু অনেক বেশি, এবং তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে আমি বারবার বলতেছি, যখন তুমি হাঁটার সময় তোমার এইখানে আসলে বেশি পরিমাণ প্রেশারটা আসে। সো তুমি যদি হিল ডিজাইনের সময় শেয়ার চেক করো ইটস ওকে, কোনো সমস্যা নাই, বাট জেনারেলি টয় ডিজাইনের ক্ষেত্রে শেয়ারটা গভর্ন করে। এই কারণে আমরা শুধু টয় ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে হলো শেয়ারটা চেক করতেছি। তুমি যদি চাও ব্যক্তিগতভাবে এখানে চেক করতে পারো, কোনো সমস্যা নাই, বাট এটা যদি ওকে হয় আমরা ধরে নিতে পারি যে এটা ওকে থাকবে। সেই কারণে আমরা হচ্ছে হলো হিল ডিজাইনের ক্ষেত্রে শেয়ারটা চেক করি নাই। আচ্ছা, তো আমাদের শেয়ার চেকটা মোটামুটি হয়ে গেল। নেক্সট আমাদের কাজ হচ্ছিল এখানে তোমার হচ্ছে হলো বেন্ডিং মোমেন্ট যেটা আছে সেটা। তো বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রেও ডিজাইন লোড একই আসবে, শুধু সেকশনটা চেঞ্জ হবে। তো এটা হচ্ছে হলো ক্রিটিক্যাল সেকশন ফর ফ্লেক্সার। তো এখানে যদি আমাকে মোমেন্ট ক্যালকুলেট করতে হয় ঠিক আগের মতোই, এখানে যেমন নিচ থেকে যে সয়েল প্রেশার আসতেছে সেটা ধরবো এবং এদিক থেকে যে ডেড লোড আসতেছে সেটাকে মাইনাস করবো। তো ফ্যাক্টরগুলো মোমেন্টের ক্ষেত্রেও একই রকমই থাকবে, 1.6 আর হচ্ছে 0.9। এখন দেখি যে মোমেন্ট কতটুকু কাজ করবে। তো যখন মোমেন্ট হিসাব করব, মোমেন্ট হিসাব করার সময় আমরা আসলে দুইটা অংশে ভাগ করে নেই, সেটা ভালো হয়। সেটা হচ্ছিল কারণ এটা সেন্ট্রয়েডের একটা ব্যাপার থাকে। আমরা ধরে নিচ্ছি যে এটা তো আমাদের ক্রিটিক্যাল সেকশনারই, তো এই পরিমাণ প্রেশার যেটা সেটা হচ্ছে হলো 2485 PSF এর, আর এইখানের যে লোডটা সেটা হচ্ছে হলো 3042, তার মানে এই অংশটুকু হচ্ছে হলো আমাদের ট্রায়াঙ্গুলার প্রেশার ডিস্ট্রিবিউশন, এই অংশটুকু।
যেহেতু আমাদের এখানে মোমেন্টের ব্যাপার, সেন্ট্রয়েডের একটা ব্যাপার থাকে, আমরা যদি ট্রাপিজয়েড ধরি এটা ক্রিটিক্যাল হয়ে যায় ক্যালকুলেশনটা, এই জন্য আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা দুইটা বেসিক অংশে ভাগ করে নেই। তো প্রথমে হচ্ছে হলো আমরা এই ট্রায়াঙ্গুলারের জন্য চিন্তা করবো যে ট্রায়াঙ্গুলারের জন্য এখানে কি পরিমাণ মোমেন্ট আসবে। তো ট্রায়াঙ্গুলারের লোডটাকে ফার্স্টে চিন্তা করি যে 3.432 মাইনাস হচ্ছে হলো 2.485, তাহলে এটা হচ্ছে হলো আমাদের এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে হলো এইটা, ইন্টু হচ্ছে হলো টোটাল 4 ফিট এদিকে ডিস্টেন্স, তাহলে 4, এটা হচ্ছে টোটাল লোডটা গেল। আচ্ছা, আর এটা যেহেতু এরিয়া বের করতে যাচ্ছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ডিভাইডেড করলাম হচ্ছিল 2 দিয়ে, তাহলে হাফ ইন্টু উচ্চতা ইন্টু হচ্ছিল ভূমি, সো এতটুকু হচ্ছিল লোড বের হয়ে গেল, ইন্টু আমার এই পয়েন্টের মোমেন্ট লাগবে। সো মোমেন্টের জন্য আমার ফোর্স যে পয়েন্টে কাজ করতেছে সেটা থেকে ডিস্টেন্স লাগবে। তো আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে হলো এই টপ থেকে হচ্ছে হলো 2/3 অফ এইচ, সেটা হচ্ছে হলো তার সেন্ট্রয়েড হবে, তাহলে 2/3 অফ এইচ বলতে আমাদের 4 ফিট, তাহলে 2/3 অফ 4 ফিট হচ্ছে হলো তার মোমেন্ট আর্ম। তাহলে এটা গেল হচ্ছে হলো যে এই যে উপরের ট্রায়াঙ্গুলার পোর্শন সেটার জন্য কি পরিমাণ মোমেন্ট আসতেছে, প্লাস নিচের এই রেক্ট্যাঙ্গুলার পোর্শনের জন্য। সো রেক্ট্যাঙ্গুলার পোর্শনের প্রেশার হচ্ছে হলো 2485, তার মানে 2.485 ইন্টু তার ডেপথ হচ্ছে হলো এদিকে 4 ফিট, 4 ফিট, তাহলে এটা হচ্ছে টোটাল ফোর্স কতটুকু কাজ করতেছে এখানে সেটা, আর এটা থেকে এটার ডিস্টেন্স যেহেতু রেক্ট্যাঙ্গুলার এটা হবে হচ্ছে 4/2, তার মানে এটা হলো 4/2। তাহলে এই দুইটা অংশে যে ভাগ করলাম, একটা রেক্ট্যাঙ্গেল একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এই টোটাল মোমেন্টটা আমার এই ব্র্যাকেটের ভিতরে, আর এটাকে মাল্টিপ্লাই করলাম হচ্ছে ফ্যাক্টর 1.6 দিয়ে, এটা হচ্ছে আমার বটম যে লোডটা আছে সেটা থেকে আসবে, মাইনাস হবে উপরের এই যে 300 পিএসএফ আছে সে যে পরিমাণ লোড দিবে সেটাকে মাইনাস করবো উইথ 0.9। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এটা হচ্ছে 2 ফিট, তাহলে 2 ফিটের একটা কনক্রিট ডেপথ ইন্টু হচ্ছে গামা হচ্ছে 0.15, যেটা এখানে 300 পিএসএফ দেখানো আছে। সো এটা হচ্ছে তার ইউনিট ওয়েট ইন্টু 4 ইন্টু 4 স্কোয়ার। এটা কিভাবে বলা যায়, তুমি হচ্ছে জাস্ট যদি ক্যান্টিলিভার চিন্তা করো তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এল, এল হচ্ছে আমাদের টোটাল 4 ফিট, সো কিউ এল স্কোয়ার বাই 2, সো কিউ হচ্ছে 2 ইন্টু 0.15 ইন্টু এল হচ্ছে 4 তার স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2, সেটা হচ্ছে এই যে সেলফ ওয়েটটা আছে এটা তার অপোজিট ডিরেকশনে একটা মোমেন্ট দিচ্ছে, যার কারণে এটাকে মাইনাস করলাম এবং ফ্যাক্টর হচ্ছে 0.9। তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি টোটাল মোমেন্ট পাওয়া হচ্ছে 34 ফিট পার ফিটের মতো। আচ্ছা, এখন এই মোমেন্ট ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পারছো? কনফিউশন থাকলে বলো। জি স্যার, স্যার আমরা তো পেছনের অংশটা হিসাব করার সময় সোয়েলের এরিয়াগুলোকে হিসাব করে ধরছিলাম। কথাগুলো একটু ক্লিয়ার আসতেছে না, টেলিভিশন বা কিছু চলতেছে পাশে, আরেকবার বলবা একটু। জি স্যার, মানে এই ফিগারের মানে এই যে ডান দিকের অংশটার নাম জানা স্যার, ভুলে গেছে আর কি। ভুলে গেছো? এই যে স্যার এই অংশটা হিসাব করার সময় আমরা কি স্যার নিচের সোয়েলের প্রেসারটা কি স্যার হিসাবে নিয়েছিলাম? ধরি নাই, হ্যাঁ ধরি নাই এটা। এই ক্ষেত্রে তো স্যার নিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে নিলাম। আচ্ছা ঠিক আছে, ওইটার আমি অ্যান্সার আসতেছি। তো ক্যালকুলেশন কি বুঝতে কারো সমস্যা আছে? স্যার ক্যালকুলেশন বোঝা আচ্ছা, না স্যার। এখানে আসলে জিনিসটা হচ্ছে যে এটার ক্ষেত্রে নিলাম ওইটার ক্ষেত্রে নিলাম না, এটার পিছনে তোমার বেসিক কিছু লজিক থাকা লাগবে যে কেন নিচ্ছি কেন নিচ্ছি না। তো আমি আবার একটু ব্যাকে যাই, যে যখন হিল ডিজাইন করলাম, হিল ডিজাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডিজাইন ফোর্স কোনগুলো সেটাকে তুমি ফার্স্টে চিন্তা করবে যে তার বিহেভিয়ার কেমন, তার ডিজাইন ফোর্স কিরকম। তো আমি জানি যে এখানে ডিজাইন ফোর্স বলতে উপর থেকে এই লোডটা আসবে, এই লোডটা আসবে, এটা আসতেছে সারচার্জ লোড থেকে, এটা আসতেছে উপরের ব্যাকফিল সয়েল থেকে, এদিকে সেলফ ওয়েট থেকে হচ্ছিল এটা আসতেছে, তার মানে 3টা লোড এখানে আসতেছে, তার মানে এই জিনিসটা এইভাবে বাঁকা হওয়ার চেষ্টা করবে। তাহলে এটা হচ্ছে ডিজাইনের যে লোডটা সেটা। এখন এই ক্ষেত্রে
ব্যাক সাইড থেকে, তার মানে তার অপোজিট ডিরেকশনে একটা হচ্ছিল তোমার সয়েলের যে প্রেশারটা আসতেছে সেটা আসবে, এবং এটার পরিমাণ আমরা দেখতেছি যে টোয়ে থেকে হচ্ছিল অনেক কম। তো এই প্রেশারটাকে আমরা যে ধরবো, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে হলো আমরা ধরে নিচ্ছি যে, তোমাদের যদি মনে থাকে যে আমাদের টোটাল ভার্টিক্যাল ফোর্সটা B/3 মধ্যে থাকে, মানে এখানে কোনো রকম টেনশন জেনারেট করবে না, এটা আইডিয়াল কেসে আমরা ধরে নিচ্ছি। কিন্তু কোনো কারণে যদি এখানে টেনশন জেনারেট করে এবং এই ফোর্সটা তুমি না পাও, তাহলে তুমি যে এখানে ডিজাইন লোডের ক্ষেত্রে মাইনাস দিবা, তাহলে তখন কি এটা কনজারভেটিভ হবে? আচ্ছা তুমি এখন ধরো, আমি তোমাকে বোঝার সুবিধার জন্য এভাবে বললাম যে টোটাল মোমেন্ট আসতেছে হলো এ উপর থেকে, আর নিচ থেকে টোটাল মোমেন্ট আসতেছে বি। এখন তুমি ডিজাইন করলা এ মাইনাস বি এর জন্য, সে ফর সে, কিন্তু তুমি যে প্র্যাকটিক্যালি যে দেখলা যে এখানে আসলে বি এর ভ্যালু হচ্ছিল 0, তাহলে এটা তো অবশ্যই এর থেকে ছোট কিছু হবে, তাই না? তাহলে তুমি যে বি এর একটা ভ্যালু ধরে নিচ্ছ যে এটা সে কিছু একটা হবে ভ্যালু, এটার জন্য তুমি কমায় নিচ্ছ ডিজাইন মোমেন্টটাকে। এই যে ডিজাইন মোমেন্টটা কমায় নিচ্ছ, যদি ইন কেস দেখা যায় যে বি ইকুয়াল টু 0 হয় এবং সেই ক্ষেত্রে তোমার মোমেন্ট অনেক বেশি হবে, তুমি তো এই মোমেন্টের জন্য ডিজাইন করো নাই তোমার স্ট্রাকচারটা, তাই না? এই জন্য আমরা হচ্ছিল নিচেরটাকে আইডিয়ালি বলি যে এটা নেগলেক্ট করতেছি আমরা কনজারভেটিভ ডিজাইনের জন্য। আচ্ছা, তো হিলের ব্যাপারটা কি ক্লিয়ার, কেন আমরা ধরলাম না? জি স্যার বুঝতে। আচ্ছা, এখন আসি যে আমার টো এর ব্যাপারটা কি আসতেছে। আর টো এর ব্যাপারটা হচ্ছিল এরকম যে এইখানে কম্প্রেশন আসবে, এটা ফর শিওর, কারণ আমি এদিক থেকে তাকে ধাক্কা দিচ্ছি। তোমাকে যদি পিছন থেকে কেউ ধাক্কা দেয়, তোমার পায়ের পাতার এখানে অবশ্যই কম্প্রেশন আসবে, এটা ধ্রুব সত্য কথা। সো এটার উপর আমি রিলাই করতে পারতেছি, এবং এইটাই হচ্ছিল তার জন্য ডিজাইন প্রেশার। কারণ উপরের যে প্রেশারটা, এটা একসময় নাও থাকতে পারে। আমি যদি গ্রাউন্ড মানে এই লেভেলে হচ্ছিল তোমার রোডওয়ে কনস্ট্রাকশন এখনো হয় নাই, তার মানে এটা এখন এসকাভেটেড করাই আছে, মানে কোনো মাটি ফেলি নাই। সো তখনও তো এই দিকের সয়েল আছে, ব্যাকফিল তো আছে, সে তো প্রেশার দিচ্ছে, সো এখানে কম্প্রেশন আসবে, এটা ফর শিওর। সো এই জায়গার জন্য আমার ডিজাইন লোডই আসলে এটা, কারণ এটা বাঁকাই হবে এইভাবে। সো এটাকে আমি মানে স্টেবল ভ্যালু হিসেবে নিতে পারতেছি, যেটা ফর শিওর এখানে কম্প্রেশন আসবেই। আমি অনেক বেশি ধরে করতেছি, যদি এইখানে টেনশন আসে, এটা হয়তো বা কম্প্রেশন আরো বেড়ে যেতে পারে, বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, বাট আমি ধরে নিচ্ছি যে আমার এখানে কম্প্রেশন আছে। সো এটা মোটামুটি আমাদের কনফার্ম যে এখানে কিছুটা কম্প্রেশন আসবেই। আর ওই একই কথা যে মাইনাস যখন করব তখন খুব বুঝে শুনে তারপরে মাইনাস করতে হবে, এটা কি সোর্সটা পার্মানেন্ট কিনা। যেমন এই সোর্সটা পার্মানেন্ট না, আমি জানি যে এখানে আজকে সয়েল আছে, আমি যদি এটা কোনোভাবে কনস্ট্রাকশনের আগে চিন্তা করি এখানে আসলে সয়েল নাই, তাহলে আমি যদি এখন মাইনাস করে দিই সুন্দর করে বি সামথিং কিছু একটা, তো দেখা যাবে যে আমার যদি বি 0 হয়ে যায়, তাহলে আমার ডিজাইন মোমেন্ট আমি বা শেয়ার যেটা ধরতেছি এটা বেশি আসবে, তাহলে আমি সেটার জন্য ডিজাইন করা ঠিক হবে না, এটাকে নেগলেক্ট করে। ঠিক আছে, আমরা নেগলেক্ট করতেছি এখানে। আর এই যে 300 পিএসএফ, এটা তো সেলফ ওয়েট, এটাকে তো আমি মাইনাস করতেই পারি, কারণ হচ্ছে এটা সবসময় এখানে থাকবে। রিটেনিং ওয়াল যদি থাকে, এটা ফর শিওর এখানে থাকবেই, এই ফোর্সটা উল্টা দিকে আসবে। সেই ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে এটা সবসময় বি এর একটা ভ্যালু থাকবে, সো সেই বিটাকে আমি ধরতেছি যে আমি মাইনাস করে দিচ্ছি। তো এই জন্য এখানে হচ্ছিল উপরেরটা যেটা আনসার্টেনিটি আছে সেটাকে কিন্তু আমি নেগলেক্ট করে নিচ্ছি, যেটা হিল সাইডে আনসার্টেনিটিটা এখানে ছিল, এটাকেও নেগলেক্ট করে গেছি। সো এখন কি জিনিসটা ক্লিয়ার? জি স্যার। তো আমরা যেটা আলটিমেটলি করলাম, আমরা হচ্ছিল মোমেন্টটাকে বের করলাম। তো এই মোমেন্টটা বের করলে দেন হচ্ছে না আমাদের যেটা ট্রায়াল দিতে হয় এএস এর ভ্যালু, আমরা এই 34.4 মোমেন্টের জন্য দেখবো যে যদি এ ইকুয়াল টু 1 ধরো, তাহলে 0.37 ইঞ্চি স্কোয়ার পার ফিট আসে, দেন আবার ট্রায়াল দিলে মোটামুটি একই ধরনের আসে। তো এটা হলো ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। এখন আমাদেরকে মিনিমাম যে রিইনফোর্সমেন্ট আছে সেটাও চেক দিতে হবে। তো মিনিমাম রিইনফোর্সমেন্ট আমরা চেক দিব হচ্ছে 200 বিডি যেটা আছে সেটা দিয়ে 200 বিডি বাই এফওয়াই। তো এটা থেকে আসতেছে হচ্ছে 0.84, আগেরটা 0.37 ছিল, তাহলে আমাদের এই মিনিমাম যে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট সেটাই গভর্ন করতেছে। তো আমরা এখানে 7 নম্বর বার যদি দেই, তাহলে 8.5 ইঞ্চি পর পর দিয়ে যাব।
আচ্ছা, এখন আসি আমাদের রিইনফোর্সমেন্টের ডিটেইলিংটা। তো হিলের জন্য আমরা হিল হচ্ছিল এইদিকে সে মুভ করতে চাবে, আর টোয়ে হচ্ছিল এইদিকে মুভ করতে যাবে, এটা তার বেসিক জিনিস। তো টোয়ের জন্য আমাদের হচ্ছে হলো বটমের রিইনফোর্সমেন্ট লাগবে, আর হিলের জন্য হচ্ছে টপের রিইনফোর্সমেন্ট লাগবে। তো হিলের জন্য আমরা যে রিইনফোর্সমেন্টটা বের করছিলাম 7.5 ইঞ্চি পর পর, সেটা উপরে দিয়ে দিব। আর বটমের জন্য যেটা টোয়ের জন্য বের করলাম মাত্র, সেটা আমরা নিচে দিয়ে দিব। সেই দুটো রিইনফোর্সমেন্ট দিব। এখন এই যে রিটেনিং ওয়াল কিন্তু আসলে ছোট একটা স্ট্রাকচার না, এটা অনেক বড় একটা স্ট্রাকচার। তুমি এটা যদি চিন্তা করো, এটা আসলে কন্টিনিউয়াস একটা স্ট্রাকচার, এত হিউজ একটা কনক্রিট ডেপথের দিকে থাকবে। সো শুধু তুমি এই ডিরেকশনে উপরে আর নিচে রিইনফোর্সমেন্ট দিছো, এটা টেম্পারেচারের কারণে সমস্যা হতে পারে। এই কারণে যেটা আমাদের করতে হবে, আমাদের টপ এবং বটম দুই লেয়ারেই তোমার হচ্ছে হলো টেম্পারেচার রিইনফোর্সমেন্টও দিয়ে দিতে হবে। সেই টেম্পারেচার রিইনফোর্সমেন্টটা আমাদের এখন ক্যালকুলেট করতে হবে যে আমাদের টেম্পারেচার আর শ্রিঙ্কেজের রিইনফোর্সমেন্ট কত। তো টেম্পারেচার শ্রিঙ্কেজের জন্য আমরা যেটা দেই স্ল্যাবের ক্ষেত্রে, যে 0.008 ইন্টু বিটি, সেই রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করবো। তো 0.008 ইন্টু হচ্ছিল বি হচ্ছিল 12। টি এর ক্ষেত্রে একটা জিনিস হলো যে 24/2 ধরা আছে। জিনিসটা হচ্ছে হলো আমাদের টোটাল ডেপথ হচ্ছে হলো 24 ফিট, এবং টেম্পারেচার রিইনফোর্সমেন্টটা যদি শুধু তুমি নিচে দিতা, এক লেয়ারে দিতা, তাহলে তুমি 24 ইঞ্চির জন্য ক্যালকুলেট করতে। যেহেতু তুমি 2 লেয়ারে দিবা, তুমি স্পেসিংটা একটু বাড়ায় দিতে পারো। যেহেতু 2 লেয়ারে দিচ্ছে, আমি সেই ক্ষেত্রে টোটাল টিটা হচ্ছিল অর্ধেক ধরতেছি। আবার অর্ধেক থিকনেসের জন্য যা লাগবে এক লেয়ারে দিয়ে দিব, তার মানে 24/2 2 লেয়ারে যেহেতু দিচ্ছি। সো আসতেছে 0.26 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো আমরা যদি নাম্বার 4 বার চিন্তা করি, তাহলে 9 ইঞ্চি পর পর দিতে হবে। তাহলে এই যে নাম্বার 4 9 ইঞ্চি পর পর আমরা দিব, এটা বোথ লেয়ারে দিতে হবে, উপরেও দিতে হবে, নিচেও দিতে হবে। ঠিক আছে, সো এটাই এখানে টেম্পারেচার আর শ্রিঙ্কেজের যে রিইনফোর্সমেন্ট আছে সেটা, যে নাম্বার 4 9 ইঞ্চি পর পর আমাদেরকে দিতে হবে। আচ্ছা, সো এই ক্যালকুলেশনটাকে সবাই বুঝছো যে কেন 24/2 দিয়ে করলাম আমরা? 24/2 আবার কেন নিলেন স্যার, একটু বুঝি নাই, আরেকবার একটু বলবা? 24 এর 2 দ্বারা আবার ভাগ করলেন কেন স্যার? 2 দিয়ে ভাগ করলাম হচ্ছে হলো আমরা যখন একটা প্লেট চিন্তা করি স্ল্যাবের ক্ষেত্রে, আমাদের সিস্টেমটা হচ্ছে হলো সূত্রটা হচ্ছে 0.0018 বি ইন্টু টি। যখন তুমি রিইনফোর্সমেন্ট দাও স্ল্যাবে আমরা এইভাবে নিচে রিইনফোর্সমেন্ট দেই, আর হচ্ছে হলো এরকম রিইনফোর্সমেন্ট দিই, এক লেয়ারে দিই। সেই ক্ষেত্রে এটা যে 0.0018 বি, এটা বোঝায় হচ্ছে হলো এই টিটাকে বোঝায়, টোটাল থিকনেস, স্ল্যাবের যে টোটাল থিকনেসটা। কিন্তু এটার যেহেতু থিকনেস অনেক বেশি, স্ল্যাবের মতো এত কম থিকনেস না, এটা আসলে শুধু একদিকে যদি আমি সব টেম্পারেচার শ্রিঙ্কেজের রিইনফোর্সমেন্টগুলো দেই, তখন দেখা যাবে যে উপরে ক্র্যাক করতে পারে। এই জন্য বেস্ট হচ্ছে যে তুমি 2 লেয়ারে দিবা। সো 2 লেয়ারে যদি দাও, তাহলে আমরা যদি চিন্তা করি যে এই টোটাল স্ল্যাবটাকে আমি 2টা অংশে ভাগ করে ফেলছি, অর্ধেক অর্ধেক করে, 12 ইঞ্চি 12 ইঞ্চি। তাহলে এই 12 ইঞ্চির জন্য আমি ক্যালকুলেট করলে একটা লেয়ারের রিইনফোর্সমেন্ট পাবো, আবার এই 12 ইঞ্চির জন্য আরেকটা রিইনফোর্সমেন্ট পাবো। এই যে অর্ধেক করে ফেললাম 2 লেয়ারে যেহেতু দিচ্ছি, সেই কারণে এটা হচ্ছে 24/2 করতেছি। ঠিক আছে, যে এক লেয়ারে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে, এক লেয়ারে হচ্ছে 0.26 ইঞ্চি স্কোয়ার পার ফিট লাগবে। তো ওই এক লেয়ারের রিইনফোর্সমেন্টটার জন্যই আমি এখানে 0.4 যদি দিই, তাহলে 9 ইঞ্চি পর পর দিব। তার মানে এই এক একটা রিইনফোর্সমেন্টের মাঝখানে আমি 9 ইঞ্চ করে গ্যাপ দিব। তো এই জায়গার যে রিইনফোর্সমেন্ট আছে সেটাও আমাকে একই কাজ করতে হবে, নাম্বার 4 দিব 9 ইঞ্চি গ্যাপে। জি স্যার। আচ্ছা স্যার, এখানে যদি আমি টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট না দিতাম, তাহলে স্যার ক্র্যাকটা কিভাবে জেনারেট করতো? টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের যে ক্র্যাকটা, এইটা আসলে তুমি ডেফিনিট কোনো ওয়েতে বলতে পারবা না যে এটা কিভাবে জেনারেট করে। সে আমি যদি এইভাবে চিন্তা করি যে একটা প্লেট আছে, ঠিক আছে, এখন টেম্পারেচার এবং শ্রিঙ্কেজের যে কি বলবো ক্র্যাকটা, এটার স্পেসিফিক কোনো প্যাটার্ন তুমি বলতে পারবা না।
জেনারেলি দেখা যায় যেখানে ভলিউম বেশি তার চারদিক থেকে এরকম ক্র্যাকগুলো ছড়ায় যায় চারদিকে, কিন্তু স্পেসিফিক কোনো ডিরেকশন তুমি বলতে পারবে না টেম্পারেচার শ্রিঙ্কেজের কারণে। এটা ফোর্স রিঅ্যাকশন এট লিস্ট বলতে পারবেন যে কিভাবে ফোর্সটা জেনারেট হতো? এটাই বললাম যে ফোর্স জেনারেটটা তুমি বলতে পারবা। জিনিসটা হচ্ছে হলো কি, আচ্ছা আমি এটা একটু শেষ করি তারপরে আসি তোমার কথাটায়। জি আচ্ছা স্যার, সমস্যা নেই। ফাইনালি আমাদের হচ্ছে হলো টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের যেটা আছে সেটা আমরা নিলাম, তাহলে আমাদের রিইনফোর্সমেন্ট হয়ে গেল। ফাইনালি আমাদের যেটা চেক করতে হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থটা চেক করতে হয়। সো ডেভেলপমেন্ট লেন্থের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন টো এর জন্য। সো এখানেও আমরা টোটাল হচ্ছে 4 ফিটের মতো ছিল। সো 48 মাইনাস হচ্ছে 3, তাহলে 45 ইঞ্চি হলো আমরা অ্যাভেলেবল পাচ্ছি। আর আমাদের 47 ইঞ্চি আসতেছে হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ রিকোয়ারমেন্ট। তো এটা মোটামুটি কাছাকাছি আছে 45 এবং 47। আর এদিকে হচ্ছে প্রায় 96 ইঞ্চির মতো আছে, 8 ফিটের মতো। সো এখানে হচ্ছে 93 ইঞ্চি হচ্ছে এমবেডমেন্ট লেন্থ, যেটা অ্যাভেলেবল পাচ্ছি এই সেকশন থেকে। তো এটা অবশ্যই বুঝতেই পারতেছো যে ডেভেলপমেন্ট লেন্থ থেকে বেশি আসতেছে। তো যদি বেশি আসে তাহলে আমরা ধরে নেব যে আমাদের যে রিইনফোর্সমেন্ট দিচ্ছি সেটা ওকে আছে। তো এটাই হচ্ছে মেইনলি রিটেইনিং ওয়াল কিভাবে হচ্ছে ডিজাইন করবা সেটার একটা প্রসিডিউর। তো তোমাদের কাজ হবে হচ্ছে আমি ম্যাটেরিয়ালটা খুব সম্ভবত আপলোড করে দিছি, যদি না দিই আজকে রাতে করে দিব। সবাই এটা দেখে আসবা, নেক্সট দিন আমি আরেকটা অঙ্ক করাবো। সেই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করবো সবাই হচ্ছে অনেক কোশ্চেন করবো, কারণ এখানে প্রচুর ছোট ছোট ক্যালকুলেশন আছে। স্যার লেফট সাইডে তো স্যার অ্যাডিকুয়েট হলো না স্যার। এটা হচ্ছে 45 আর এটা হচ্ছে 47। কি করবা বলো? বুঝতে পারছি, না সমস্যা নাই। প্র্যাকটিক্যালি কি করবা? জি স্যার, বুঝতে 2 ইঞ্চির জন্য আসলে কিছু করতে পারবা না। তো জেনারেলি যেটা আমরা করি, যদি এই টাইপের ক্ষেত্রে তোমার ডেভেলপমেন্ট লেন্থ একদম মার্জিনাল হয়, তখন আমরা এই যে এখানের হুকগুলো আছে না, হুকগুলাকে আমরা একটু বাড়ায় দিই। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ওগুলোকে একটু বাড়ায় দিতে হবে। কারণ এই 2 ইঞ্চির জন্য তুমি যদি ডিজাইন চেঞ্জ করতে চাও, আবার রিইনফোর্সমেন্টের সাইজ চেঞ্জ করে আবার তোমাকে করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তোমরা একটু আমাকে একটা জিনিস বলো যে টেম্পারেচার যদি বেশি বা কম হয় সেটার কারণে আসলে কি হয়, তোমরা কি জানো? স্যার কনক্রিটে স্যার একটা স্ট্রেস জেনারেট হয় স্যার। স্ট্রেস জেনারেট হয়। সো সবাই হচ্ছে যমুনা ব্রিজ সম্পর্কে আইডিয়া আছে তাই না? জি স্যার। আচ্ছা, যমুনা ব্রিজ এটা হয়নি। সো যমুনা ব্রিজের যে ডেকগুলো আছে, তোমরা এখন এই যে বিভিন্ন জায়গায় মেট্রো রেল দেখতেছো না, জি স্যার। এই মেট্রো রেলে যেরকম এরকম গার্ডার ছোট ছোট বানায় রাখছে না? জি স্যার। আচ্ছা, এই গার্ডারটা যেরকম ভাবে বানানো আছে যমুনা ব্রিজও ছিল ঠিক একইভাবে বানানো ছিল এরকম গার্ডার করে। তো টেম্পারেচারের কারণে আসলে কি টাইপের ক্র্যাক হয় এটা আসলে বোঝাটা খুব টাফ। এবং তোমরা মোটামুটি সবাই পেপার পত্রিকা যদি পড়ো দেখছো যে যমুনা ব্রিজে কিছু ক্র্যাক হয়ে গেছে বলা হচ্ছে। এটার একটা কারণ হচ্ছে যে আমার আউটসাইড যে টেম্পারেচার আছে, আউটসাইড টেম্পারেচার এবং ইনসাইডের যে টেম্পারেচার, এইটা অনেক বেশি ফ্লাকচুয়েট করে ওই জায়গাটায়। যমুনা নদীর যে প্লেসটা আছে সেটার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে রাতের টেম্পারেচার এবং দিনের টেম্পারেচার যতটুকু ফ্লাকচুয়েট করতে পারে, আউটসাইড টেম্পারেচার অনেক বেশি ফ্লাকচুয়েট করে। কিন্তু ইনসাইডের যে টেম্পারেচার, এটা তো আসলে সারাদিন যখন রৌদ্রের তাপ পড়ে এখানে, এই টেম্পারেচারটা সে অ্যাকুমুলেট করতে থাকে এবং এই টেম্পারেচারটা রিলিজ হওয়ার কোনো জায়গা নাই। সো দিনের বেলা তাদের টেম্পারেচারের ডিফারেন্স হয়তো বা খুবই কম থাকে, কিন্তু রাতের বেলা টেম্পারেচারের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। তো এখন টেম্পারেচার যে জায়গায় বেশি সেই জায়গাটা কি হতে যাবে? যেখানে কম আর যেখানে বেশি, যেখানে বেশি সেখানে হচ্ছে এক্সপানশনে চলে যেতে চায়, তাই না? জি স্যার। আর তুলনামূলকভাবে যদি চিন্তা করি যে এখানে কম সেখানে কন্ট্রাকশন হবে। তো কন্ট্রাকশন তো আসলে যদি ফ্রিজিং টেম্পারেচারে না যায় তখন তো আসলে হওয়ার কথা না। সো আউটসাইড টেম্পারেচার যখন হচ্ছে কমে যায় তখন এটা নর্মালি থাকে, কিন্তু ভিতরের জায়গাটা কি করবে? এক্সপান্ড করতে যাবে। তখন এক্সপান্ড আসলে একটা ম্যাটেরিয়াল কোথায় করবে এটা আসলে ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের তোমার মাইক্রোস্ট্রাকচারের উপরে। মাইক্রোস্ট্রাকচার জিনিসটা কি? এই যে তুমি কনক্রিট ঢালাই করতেছো, ঠিক আছে, এই প্রতিটা কনক্রিটের, ধরো আমি এই ছোট্ট এক টুকরা যদি কনক্রিট চিন্তা করি, এখন যদি আমি বলি যে এটাকে আমি
এক্সটেনশনে নিয়ে যেতে চাই, বড় করতে চাই, তোমাদের আইডিয়া কি কোন দিকে বড় হবে, কিভাবে হবে ক্র্যাকিংটা? এই দিক দিয়ে আইডিয়াল কন্ডিশন হচ্ছিল এই দুটার মধ্যে হতে পারে, তাই না? তো এটা আসলে কনক্রিটের মাইক্রো স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে যে আসলে কোন দিকে ক্র্যাক করবে। এই ক্র্যাকের এক্সাক্ট ইটা তুমি বলতে পারবে না, যে টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে যদি এই দিকে সে এক্সপ্যান্ড করতে চায় তখন হয়তো বা সে এইরকম একটা পাথ খুঁজে নিবে। তো যেটা মিনিমাম এনার্জি দিয়ে সে আসলে এক্সপানশনটা করতে পারে সেটাই হবে হচ্ছিল তার কি বলবো স্ট্রেস জেনারেট করার প্লেন বা ফেইলিওরের প্লেন। তো মাইক্রোস্ট্রাকচারটা আসলে তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে কিছুটা পড়ে আসছো, তাই না? খুবই কম, কনক্রিট আসলে অত ডিটেলস পড়ানো হয় না। ওই মাইক্রোস্ট্রাকচার যেটা আছে মাইক্রোস্ট্রাকচারের উপর আসলে ডিপেন্ড করবে। এটা তুমি একদম শেয়ারের ক্ষেত্রে যেমন আমি বলতেছি যে এরকম ডায়াগোনাল একটা ক্র্যাক হবে, বা ফ্লেক্সারের ক্ষেত্রে যখন বলতেছি যে না এরকম একটা পারপেন্ডিকুলার ক্র্যাক হবে, টেম্পারেচারের ক্র্যাকটা তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না যে এইভাবেই হবে বা এইভাবেই হবে, ঠিক আছে? এটা মাইক্রোস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? আচ্ছা, তবে ইন্টারেস্ট যেহেতু আছে অবশ্যই নিজে একটু ইন্টারনেটে সার্চ করে দেখো মাইক্রোস্ট্রাকচার, তাহলে কিছুটা আইডিয়া হয়তো পেতে পারো। আচ্ছা, আমরা তো সবসময় এই ক্র্যাক জেনারেটরে পারপেন্ডিকুলার রিইনফোর্সমেন্ট দেওয়ার চেষ্টা করি, তাই না? যদি টেম্পারেচার জেনারেলি না, টেম্পারেচারটার ক্ষেত্রে আবার ঘটনা একটু ভিন্ন, ঠিক আছে? কারণ টেম্পারেচারটা এটা তুমি ফ্লেক্সারাল যেগুলো আছে বা শেয়ারের জন্য যেটা আছে সেটা কিন্তু তুমি বলতেছো যে পারপেন্ডিকুলার। এখন সবসময় যে পারপেন্ডিকুলার হবে তা কিন্তু বলবো না। এটা কিন্তু যেমন আমি যদি এটা একটা বিম চিন্তা করি, আমি তো রিইনফোর্সমেন্ট দিই এইভাবে, তাই না? এটা কি শেয়ার ক্র্যাকের পারপেন্ডিকুলার হয়? হয় না। তো সবসময় পারপেন্ডিকুলার ডিরেকশনে দিবা তা না, বাট জেনারেলি করা হয়। কারণ হচ্ছে আমাদের নর্মাল অ্যাজাম্পশন যেটা, যে একটা ভলিউম সেটা যেহেতু টেনশনে ক্র্যাক করতে চায়, যেহেতু এইদিকে ক্র্যাক করতে চায়, আমি যদি তারপর এই ডিরেকশনে রিইনফোর্সমেন্টটা দেই সে অথবা ক্র্যাক করবে না। এটা জেনারেল তুমি যেটা চিন্তা করতেছো এটা জেনারেল। সো ফ্লেক্সারের জন্য এটা খুব বেশি জিনিসটা আর কি সত্য। আর শেয়ারের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু 45 ডিগ্রিতে দিতে পারি না, আমাদের সেই হিসাবে দেওয়া উচিত ছিল এইভাবে করে, ঠিক আছে? সেভাবে আমরা কিন্তু আসলে দিতে পারি না, ঠিক আছে? আচ্ছা, তো এটা সবসময় জেনারেলাইজ করো না যে আমরা সবসময় পারপেন্ডিকুলার ডিরেকশন দিই, মেজর ক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলার ডিরেকশনে দিই। আচ্ছা, তো তোমাদের রিটেনিং ওয়াল মোটামুটি এখানেই শেষ। আমি তোমাদের হলো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। নেক্সট দিন একটু সবাই দেখে আসো, তাহলে আমার সেকেন্ড যে ম্যাথটা আছে সেটা আমি করাতে সুবিধা হবে।